আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শামী। শুরুতেই পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন ও খুলনায় কিশোর রাকিব হত্যায় 6 জনের মৃত্যুদণ্ড, রায় কার্যকরেও দ্রুততার দাবি স্বজনদের। খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়, সাফ কথা প্রধানমন্ত্রী জানালেন। সিরিয়া আফগানিস্তানের মতো বাংলাদেশেও আইএস এর অস্তিত্ব স্বীকারে চাপ দেয়া হচ্ছে। সংলাপে না এলে মহাবিপদ, সরকারকে সতর্কতা বিএনপির। বঙ্গবন্ধুকে কটূক্তি ও রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট। সারা দেশে বিএনপি জামায়াতের 6 শতাধিক নেতাকর্মী আটক, পৌর নির্বাচন সুষ্ঠু করতে নাশকতাকারীদের ধরা হচ্ছে বললেন মন্ত্রীরা। শুনছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। আলোচিত ও চাঞ্চল্যকর শিশু রাজন ও কিশোর রাকিব হত্যায় 6 জনের মৃত্যুদণ্ড ঘোষণার মাধ্যমে তৈরি হলো দ্রুত বিচারের এক দৃষ্টান্ত। সিলেট ও খুলনার এই দুটি হত্যা মামলার রায়ের জন্য গণমাধ্যম সহ সারা দেশের মানুষের অপেক্ষা শেষ হয়েছে রবিবার। দ্রুত রায়ের পর এখন তা দ্রুত কার্যকরের দাবি নিহতের অভিভাবক ও স্বজনদের। এই আর্তনাদ শিশুহারা দুই বাবার। সিলেটে শিশু রাজন, খুলনার রাকিবের বাবা। 1 মাসের ব্যবধানে তারা হারিয়েছেন তাদের ছেলেদের। রবিবার সকালে সিলেটের মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় রাজন হত্যার মূল হোতা কামরুল ইসলাম সহ 11 জনকে। তারাই 8 জুলাই চুরির অপবাদে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে শিশু রাজনকে। পরে তাদের কুকর্মের ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। এরই জেরে মামলা, ধরপাকড়, 14 দিনের বিচার কার্যক্রম। সকালে অপরাধীদের আদালতে দেখে ক্ষোভে ফেটে পড়েন কুমারগাঁওবাসী। প্রধান আসামি কামরুল সহ চৌকিদার ময়না মিয়া, তাজউদ্দিন বাদল ও পলাতক জাকির হোসেন পাভেলের ফাঁসির আদেশ ঘোষণা হয় বেলা 1:45টার দিকে। মামলার বাকি 7 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিচারক আকবর হোসেন মৃধা। অল্প সময়ের মধ্যে বিচার কাজ শেষ হওয়ায় এ দৃষ্টান্তে সন্তুষ্ট সরকার পক্ষের কৌশলী। জাতিকে, দেশকে, রাষ্ট্রকে আইনের শাসনের ব্যাপারে একটা প্রশ্নের সম্মুখীন করেছিল। কারণ এর জন্য আদালত এটাকে গুরুত্ব দিয়ে কম তাড়াতাড়ি এটা বিচার করেছেন। বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় রায়, এত স্বল্প সময়ের রায়। আমরা অত্যন্ত আনন্দিত, খুশি, একটা ন্যায় বিচার পাওয়া গেল। রায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিহত শিশু রাজনের বাবা সহ স্বজনরা। দ্রুত রায় কার্যকর চান তারা। আমি সন্তুষ্ট, কিন্তু রায় কার্যকর যেদিন হবে তখন বাংলার মানুষ সহ আমি খুব সন্তুষ্ট। এদিকে পরের মাস আগস্টের 3 তারিখে পায়ুপথে বায়ু ঢুকিয়ে খুলনায় হত্যা করা হয় কিশোর রাকিবকে। মামলার 96 দিনের মাথায় রবিবার রায় ঘোষণা করেন খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা। মৃত্যুদণ্ড দেন গ্যারেজের মালিক ওমর শরীফ ও তার চাচা মিন্টু খানকে। আরেক আসামি শরীফের মা বিউটি বেকুসুর খালাস। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলার রায় অত্যন্ত সন্তুষ্ট, যাতে এই ধরনের বর্বরিচিত হত্যা মামলা, এইসব শিশু বাচ্চাদেরকে নৃশংসভাবে আর কেউ হত্যা করতে সাহস না পায়। রায়ে সন্তুষ্টির কান্না রাকিবের বাবা ও বোনের। তবে বিউটি খালাসের আদেশে অসন্তুষ্ট তারা। রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাওয়ার কথা জানালেন 2 মামলার আসামি পক্ষের আইনজীবী। নাজমুন নাহার মিলি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে গাইবান্ধায় শিশু সৌরভকে হত্যা চেষ্টা মামলায় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। সংসদ অধিবেশন চলার সময় পর্যন্ত এই জামিন বহাল থাকবে। গাইবান্ধা আমলি আদালতে জামিন শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনুল হাসান ইউসুফের আদালত এ আদেশ দেন। তার আইনজীবী জানান, রবিবার শুরু হওয়া সংসদের অধিবেশনে এমপি লিটন যেন অংশ নিতে পারে সেজন্যই জামিনের আবেদন করা হয়। 2 অক্টোবর এমপি লিটনের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে 3 অক্টোবর লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। সিরিয়া আফগানিস্তানের মতো হামলা করতে দেশে আইএস আছে বলে স্বীকার করে নিতে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও বড় কিছু করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সাফ জানিয়ে দেন, বাংলাদেশ মোটেই অনিরাপদ নয়।
নাকচ করে দেন বিএনপি নেত্রীর সংলাপের প্রস্তাব। বলেন, দেশে এমন কোনো রাজনৈতিক সংকট নেই যে খুনিদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করলে সংলাপ হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী। নেদারল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে গণভবনে ডাকা সংবাদ সম্মেলনে সাম্প্রতিক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন আসে লেখক, প্রকাশক, পুলিশ ও বিদেশি হত্যা সহ একের পর এক গুপ্ত হামলা প্রসঙ্গে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাংলাদেশকে সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তান বানানোর দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। বলেন, এখনই সচেতন না হলে সর্বনাশ হবে। বাংলাদেশকে কোনো মতে অনিরাপদ ঘোষণা করা, বাংলাদেশে ওই আইএস আছে, জঙ্গি আছে, এই ধরনের একটা স্বীকার করানো, আর এটা যদি স্বীকার করানো যায় তাহলে বাংলাদেশের উপরে হামলে পড়তে পারে, সেই ধরনের একটা পরিকল্পনা কিন্তু অনেকেরই আছে। প্রচণ্ড চাপ, আপনারা জানেন যে আমরা কেন স্বীকার করি না। আমার কথা স্পষ্ট যে আমরা তো দেখতে পাচ্ছি কারা করছে। সন্ত্রাসীদের খুঁজে বের করতে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। জানান, একটি দল সব অপকর্মে অর্থায়ন করছে, আরেকটি দল চালাচ্ছে মাঠে তৎপরতা। তার মতে, মানসিক শক্তি নষ্ট করতেই নতুন করে হামলা শুরু হয়েছে পুলিশের উপর। তার সামনে তাদের বহু পরিকল্পনা আছে, তারা আরও বেশি দূর যেতে চায় শুধু একটা উদ্দেশ্য নিয়ে, যে বাংলাদেশ অনিরাপদ, বাংলাদেশে যেন কোনোভাবে প্রবেশ করতে পারে, আফগানিস্তান, পাকিস্তানের মতো যখন তখন যেন হামলা করতে পারে, সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে চায়। তারপর কি সেই পরিবেশটা সৃষ্টি করতে দিতে চান? আমি জানি আমার কথাগুলো খুবই বেশি স্পষ্ট, এত স্পষ্ট কেউ কোনো সরকার প্রধান কখনো বলবে না, কিন্তু আমার দেশকে আমি ভালোবাসি। আর আমি বাবা মা ভাই বোন সব হারিয়েছি, তারপরে আমি এদেশে রাজনীতি করছি, অনেক বাধা অতিক্রম করে। এই জন্য কাউকে পরোয়া করা বা ভয় করা আমি করি না। মত প্রকাশে কোনো বাধা নেই, তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু না বলার ও লেখার আবারও আহ্বান জানান শেখ হাসিনা। আশ্বাস দেন সবার নিরাপত্তা নিশ্চিত করার। রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু দেওয়ার আমরা তা দিচ্ছি, আমরা দিয়ে যাব। সাহসে ভর করে চলতে হবে, যে কোনো অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বিএনপি নেত্রীর সংলাপের প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, যখন সত্যিকার অর্থে সুযোগ ছিল তখন সাড়া দেননি বেগম জিয়া। এখন আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই। তো যখন জাতির প্রয়োজন ছিল তখন তার কাছে সাড়া আসলো না, আর এখন উনি ডাকলেন। আর আমাদের এত রাজনৈতিক কোনো সংকটে বাংলাদেশ পড়ে নাই, বা এত রাজনৈতিক দৈন্যতায়ও পড়ে নাই যে এখন এই ধরনের একটা খুনির সাথে বসতে হবে, যে মানুষ পুড়িয়ে মারে, তার সাথে বসতে হবে। যেদিন উনি এটা বলবেন যে হ্যাঁ, যুদ্ধ অপরাধীদের বিচার হোক বাংলাদেশে, এটা আমরা সমর্থন করি, এবং বিচার যেটা হচ্ছে সঠিক হচ্ছে, আগে সেই কথাটা আনান তার মুখ থেকে। এদের সঙ্গ ছাড়তে বলেন, তখন ভেবে দেখা যাবে। বিএনপি জামাতের চরিত্র কখনো বদলাবে না উল্লেখ করে তাদের কাউকে আওয়ামী লীগে না নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতি ইঙ্গিত করে স্পষ্ট জানিয়ে দেন, যে যার পক্ষেই সাফাই গাক তাতে কিছুই যায় আসে না। সারা বিশ্বে যত তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সংরক্ষণ কর। দেশের স্বার্থে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সংলাপ না হলে মহা বিপদের আশঙ্কা করেছেন বিএনপির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন। বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিপন বলেন, সংলাপ প্রস্তাব বিএনপির দুর্বলতা নয়, দেশের মানুষের কথা বিবেচনা করেই সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন চায় বিএনপি। নেদারল্যান্ড থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করে আসছে বিএনপি। জ্বালাও পোড়াওয়ের সাথে বিএনপি জড়িত নয় উল্লেখ করে ডক্টর রিপন বলেন, জড়িতদের চিহ্নিত করতে এর আগেও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল বিএনপি। বেগম খালেদা জিয়ার জাতীয় সংলাপ আহ্বান নিয়ে মন্ত্রীদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটাক্ষ করারও সমালোচনা করেন রিপন। আমরা দেশকে বাঁচাতে চাই, জনগণকে বাঁচাতে চাই। এখানে ক্ষমতায় কে আছেন, ক্ষমতায় কে আসবেন, এখন সেটা মুখ্য বিষয় নয়। দেশকে বাঁচাতে হলে অবশ্যই সর্বদলীয় বৈঠক করতে হবে, জাতীয় ঐক্যের সূচনা করতে হবে, সংলাপও হতে হবে। এখানে গড়তুমির কোনো সুযোগ নেই। আর তা না করে বিরোধী দলের প্রতি দোষারোপের রাজনীতির চর্চা অব্যাহত রাখলে গণতন্ত্রের জন্য মহা বিপদ ডেকে আনবে।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার সকালে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশিরের আদালত। গত বছরের 29 সেপ্টেম্বর লন্ডনের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক নয় পাকবন্ধু কটূক্তি করে মন্তব্য করেন তারেক রহমান। এই ঘটনায় গত বছরের 19 অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিশেষ অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি জামায়াতের 6 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জয়পুরহাটে বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সহ বিএনপি জামায়াত ও শিবিরের 29 নেতাকর্মীদের আটক করা হয়। লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, রায়পুর পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফজলুল হক সহ বিএনপি জামায়াতের 20 নেতাকর্মী ও অন্য মামলার পলাতক আসামি সহ 68 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে 107 জনকে আটক করেছে পুলিশ। মেহেরপুরের গাংনীতে নাশকতার মামলায় আটক করা হয়েছে জামায়াতের 14 নেতাকর্মীকে। সাতক্ষীরায় গ্রেফতার বিএনপি জামায়াতের 38 কর্মী সহ 50 জন। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার 8টি থানায় এই অভিযান চালানো হয়। রবিবার সকাল পর্যন্ত রংপুর জেলা ও উপজেলায় গ্রেফতার 140 জন। তাদের 41 জন জামায়াত শিবির ও 15 জন বিএনপির নেতাকর্মী। ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে জেলা যুব দলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ সহ আটক 162 জন। ফেনীতে আটক 43 জন। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু করতে সারা দেশে নাশকতাকারীদের আটক করা হচ্ছে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত বা কোনো রাজনৈতিক দলকে দূরে রাখার জন্য গ্রেফতার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিএনপি জামায়াত নয়, নাশকতাকারীদের ধরতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সারা দেশে অভিযান চালানো হচ্ছে। এই যে বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা মাঝে মাঝেই আমরা গোয়েন্দা তথ্যভিত্তিক আমরা কিছু ব্যবস্থা নিই। এটা জামাত শিবির ধরার জন্য কোনো ব্যবস্থা নয়, এটা কোনো বিএনপি ধরার জন্য ব্যবস্থা নয়। একটা ব্যাপক নির্বাচন করতে হলে দেশে একটা পরিস্থিতির দরকার, শান্তি শৃঙ্খলার দরকার। সেই জন্যে এই ক্রিমিনাল যারা আছে তাদের একটু স্থিতি অবস্থায় রাখার জন্য এইসব কর্মবদ্ধ। স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন গাজীপুর কালিয়াকৈরের এক গৃহবধূ। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 9:30টার দিকে পাষণ্ড স্বামী সঞ্জয় কুমার দাস আগুন দেয় তপতির গায়ে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেল হাসপাতালে। তপতির শরীরের 90 ভাগই পুড়ে যাওয়ায় তার বেঁচে থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। পলাতক স্বামী ও তার পরিবারের সবাই জিজ্ঞাসা করতে বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলাফল জানা যাবে আজ। নিরাপত্তা ইস্যুতে সন্তুষ্টি ফিরেছে অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের। বিশ্বকাপ বাছাই খেলতে 14 নভেম্বর বাংলাদেশে আসছে সকারুজরা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধানের বিল জাতীয় সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী
আনিসুল হক। রবিবার দশম সংসদের অষ্টম অধিবেশনে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2015 বিলে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহীকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। গত 2 নভেম্বর রাষ্ট্রপতি এই অধ্যাদেশটি জারি করেন। এদিকে সংসদের শোক প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৈয়দ মহসিন আলী একজন সাদা মনের ও সংস্কৃতিমনা মানুষ ছিলেন। তিনি সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, দরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য কাজ করতে সবসময়ই আগ্রহী ছিলেন মহসিন আলী। পরে তার রুহের মাগফিরাত কামনা মোনাজাতে অংশ নেন সংসদ সদস্যরা। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদের অষ্টম অধিবেশন চলবে 23 নভেম্বর পর্যন্ত। 7 নভেম্বরের প্রেরণায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এই আহ্বান জানান তিনি। সাদেক হোসেন খোকা বলেন, 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ হয়েছিল। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ রচনায় স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়া রহমানের অবদান ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টার সমালোচনা করেন সাদেক হোসেন খোকা। বলেন, আওয়ামী লীগ দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করে অপশক্তিকে উত্থানের সুযোগ করে দিয়েছে। সেই অপশক্তির নৈরাজ্য ও সন্ত্রাসের দায় চাপানো হচ্ছে বিএনপির উপর। চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের সংঘর্ষের পেছনে বিএনপি নেত্রীর হাত রয়েছে এমন অপপ্রচার চালাতেও দ্বিধা করছে না সরকার। পায়ের তলায় মাটি না থাকায় সরকারের এই ব্লেম গেইমের পথে নেমেছে বলেও মন্তব্য করেন ঢাকার সাবেক এই মেয়র। ঢাকাকে বাসযোগ্য করতে ফুটপাত থেকে হকার ও অবৈধ দোকান উচ্ছেদ জরুরি মনে করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে এক সেমিনারে সমাপনীতে মন্ত্রী এই কথা বলেন। ফুটপাত ও হকার্স মার্কেটের দোকানগুলোর মালিক রাজনীতিবিদ ও ক্ষমতাশালীরা। অভিযোগ করে তিনি বলেন, তাদের এক একজন অবৈধভাবে 10 থেকে 15টি দোকানের মালিকও হয়েছেন। পথচারীদের যাতায়াতের সুবিধার্থে এসব দোকান তুলে দেওয়ার আহ্বান জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নাগরিকত্ব পেলেও ভূমির মালিকানা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। দীর্ঘদিন দখলে থাকলেও দলিল না থাকায় প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। আর সংকট নিরসনে দ্রুত ভূমি ট্রাইব্যুনাল গঠন ও সংসদের চলতি অধিবেশনে বিষয়টি আলোচনার দাবি জানিয়েছে টিআইবি এবং আইন ও সালিশ কেন্দ্র। সরেজমিনে সমস্যা চিহ্নিত করে নানা বিষয়ের সমাধানে কিছু পরামর্শ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জমির আসল মালিকদের তা বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনরা। জাতীয় পরিচয়পত্র ও ভিসা না থাকায় ট্রাভেল পারমিট দিয়ে স্থানান্তরিত নাগরিকদের চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শান্তিপূর্ণভাবে শেষ হলো মিয়ানমারে ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোট নেওয়া। চলছে গণনা, ভোটের পুরোপুরি ফলাফল জানা যাবে আজ। ব্যাপক কারচুপি ও জালিয়াতি না হলে জনমত জরিপে এগিয়ে থাকা অং সান সুকির দল এনএলডির জয় সুনিশ্চিত বলে ধারণা বিশ্লেষকদের। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে অং সান সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি এবং সেনা সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপির মধ্যে। 25 বছরের মধ্যেই প্রথম গণতান্ত্রিক এই নির্বাচনে ভোট দিয়েছে 3,30,00,000 ভোটার। নির্বাচনে ভোট পড়েছে প্রায় 80%। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। সকালে ভোট দিয়েছেন অং সান সুকি, ভোট দিয়েছেন প্রেসিডেন্ট থেইন সেইনো। কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছে জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষণ দল। পার্লামেন্টের 494টি আসনের বিপরীতে লড়ছেন 93টি রাজনৈতিক দলের 6,065 জন প্রার্থী। তবে এসব প্রার্থী ও ভোটারের মধ্যে কোনো মুসলিম নেই। সরকারি নিষেধাজ্ঞায় ভোটার হতে পারেনি দেশটির সংখ্যালঘু মুসলিম ও রোহিঙ্গা সম্প্রদায়। এবারে ক্লেমন খেলার সংবাদ।
ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসা এখন অনেকটাই নিশ্চিত। বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখে অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের সন্তুষ্টি প্রকাশের পর সকারুসদের এই সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এদিকে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলতে এ মাসের শেষে চীন যাচ্ছে জাতীয় ফুটবল দল। সেখানে 20 থেকে 30 নভেম্বর অনুষ্ঠিত হবে 9 জাতীয় 2015 ইয়ান্নান আসিয়ান ইন্টারন্যাশনাল ওপেন ফুটবল টুর্নামেন্ট। নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের পর সে দেশের ফুটবল দলও ঢাকায় বিশ্বকাপ বাছাই পর্বের ভেন্যু পরিবর্তন করতে চেয়েছিল। সেজন্য ফিফার কাছে আবেদন করেছিল অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন, কিন্তু তাদের সেই আবেদনে ফিফা সাড়া না দেওয়ায় নিরাপত্তা দল পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে এফএফএ। 2 সদস্যের সেই প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। জানিয়েছেন 14 নভেম্বর সকারুসদের বাংলাদেশে আসা নিশ্চিত। Looking forward to working with the Bangladesh government and the security forces on our match. I'm satisfied with the level of support we are getting. Thank you. Thank you very much. Coming on 14 November. Yes. বাফুফে ভবনেও ইতিবাচক ছিলেন এফএফএর নিরাপত্তা প্রতিনিধিরা। তাদের সাথে ফলপ্রসূ আলোচনায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে 17 নভেম্বর অ্যাওয়ে ম্যাচটিকে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছে বাফুফে। অস্ট্রেলিয়া দলকে দেওয়া হবে এ যাবৎকালের সর্বোচ্চ নিরাপত্তা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্ল্যান দেখে, প্রোগ্রাম দেখে তারা সন্তুষ্ট হয়েছেন বলে তারা ওই সময় ওই সবাই বলেছেন। অতীতে যতগুলো ফুটবল ম্যাচ হয়েছে, ফুটবল টুর্নামেন্ট হয়েছে, তার থেকেও অধিক নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে, এটুকু আমি বলতে পারি। প্রথমবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ছাড়াও আরেকটি সুখবর আছে জাতীয় দলের জন্য। সাফের প্রস্তুতিতে চীনে 9 দেশের ইয়ান্নান আসিয়ান আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মামুনুলরা। যদিও এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। সাফের প্রিপারেশনটার জন্য ভালো হয় এবং স্বয়ং হেড কোচ মিস্টার ফাবিউল লোপেস তিনিও চাচ্ছেন আমাদের দলটাকে আসলে চায়নাতে যাওয়া উচিত। সাফের পূর্বে এরকম একটি কম্পিটিটিভ ফুটবল খেলায় অংশগ্রহণ করাটা দলের জন্য ভালো হবে এবং সেই কনসিডারেশন থেকে কিন্তু আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা 17 তারিখের ম্যাচের পর আমাদের দলটা যেন চায়নাতে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি পজিটিভলি। 3 দেশের জাতীয় দলের সাথে 6 দেশের ক্লাব দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট খেলতে 18 নভেম্বর চীন রওনা হবে জাতীয় দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন ও খুলনায় কিশোর রাকিব হত্যায় 6 জনের মৃত্যুদণ্ড, রায় কার্যকরেও দ্রুততার দাবি স্বজনদের। খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয়, সাফ কথা প্রধানমন্ত্রী জানালেন। সিরিয়া আফগানিস্তানের মতো বাংলাদেশ ও আইএস এর অস্তিত্ব স্বীকারের চাপ দেওয়া হচ্ছে। সংলাপে না এলে মহাবিপদ, সরকারকে সতর্কতা বিএনপির। বঙ্গবন্ধুকে কটূক্তি ও রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট। সারা দেশে বিএনপি জামায়াতের 6 শতাধিক নেতাকর্মী আটক, পৌর নির্বাচন সুষ্ঠু করতে নাশকতাকারীদের ধরা হচ্ছে বললেন মন্ত্রীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।